এবং খাগড়াছড়িতে অবাধে গাছ কাটা, বাণিজ্যিক বন ও বিদেশি প্রজাতির গাছের বিস্তার, পরিবেশে বিরূপ প্রভাব। স্বাগত বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছে আমি সঞ্চারী মজুদ্দমা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। অবৈধভাবে লিবিয়া হয়ে ইউরোপে যেতে মানব পাচারকারীদের খপ্পরে পড়ে সর্বশান্ত হয়েছে অনেক পরিবার। যারা গেছেন তাদের কেউ কেউ ফিরে এলেও নিখোঁজ অনেকে। প্রবাসী স্বজনের ক্ষতির শঙ্কায় দালালের বিরুদ্ধে মুখ খুলতে চান না ভুক্তভোগীরা, আর এর বিচার না হওয়ায় বেপরোয়া হয়ে উঠেছে পাচারকারীরা। বছর দেড়েক আগে দালালের মাধ্যমে 7 লাখ টাকায় ইতালি যাওয়ার জন্য চুক্তি করেন শরীয়তপুরের মোস্তফা মাতবর। চুক্তির 4.5 লাখ টাকা দেওয়ার পর লিবিয়া নেওয়া হয় তাকে। এরপর কয়েক ধাপে পরিবারের কাছ থেকে আদায় করা হয় 9 লাখ টাকা। পরে আরও টাকা দাবি করে দালাল চক্র। স্বজনেরা দিতে অস্বীকৃতি জানালে 1 বছর ধরে কোনো খোঁজ মিলছিল না মোস্তফার। বর্তমানে এখন কোনটা আছে জীবিত আছে না মারা গেছে সেটা আমরা কিছুই জানি না। মোস্তফার মতো আরও অনেকেরই মিলছে না খোঁজ। চুয়াডাঙ্গার শঙ্করচন্দ্র গ্রামের আবু বকর সিদ্দিককে বিদেশ নিতে কক্সবাজার থেকে তোলা হয়েছিল নৌযানে। 8 বছর ধরে নিখোঁজ আছেন তিনি। দাদালরা আমার সাথে কয় যে 1 সপ্তাহ পরে কথা কবে, 2 দিন পর কথা কবে, কর পরে আমার দিন দিয়ে আর আমার স্বামীর সাথে কথা কয় না। ইতালি পাঠানোর কথা বলে লিবিয়া নিয়ে সেখানকার মানব পাচারকারী চক্রের যোগসাজশে অনেককেই করা হয়েছে নির্যাতন। পরে তাদের কান্নাকাটির ভয়েস মেসেজ পাঠিয়ে টাকা আদায় করেছেন কিশোরগঞ্জের অনেক প্রবাসী। আমার ভাই প্রতিদিন বলে চোখে দাও নাকে দাও, রক্ত আইতাছে, আমার ভাই বাঁচাও বাঁচাও। এমন প্রতারণা, প্রাণহানির ঘটনা প্রায় ঘটলেও বিচার না হয় থামছে না অবৈধ পথে বিদেশ যাত্রা, বেপরোয়া দালাল চক্র। প্রশাসন কি ধরনের ভূমিকা পালন করতেছে আমরা সেটা জানি না, এবং যদি সেটা দৃশ্যমান হইতো তাহলে ভূমিকাটা কি সেটা বহুলভাবে জনগণকে জানাইলে তখন জনগণ আরো সতর্কিত হইতো। এদিকে পুলিশ বলছে সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় কার্যকর পদক্ষেপ নিতে পারছেন না তারা। দালাল চক্র হোক আর দালালি হোক, আমরা যদি আইনগত সাহায্য কেউ চাই, সে যেই হোক তাকে আমরা আওতায় আনবো। 30 মে লিবিয়ায় গুলিতে প্রাণ হারান 26 বাংলাদেশি। তাদের সবাই মানব পাচারকারীদের মাধ্যমে অবৈধ পথে বিদেশ গিয়েছিলেন। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। লিবিয়ায় 26 বাংলাদেশি নিহতের ঘটনায় মানব পাচারকারী চক্রের আরও 6 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার ভোরে কিশোরগঞ্জের ভৈরব থেকে 4 আর বরগুনা থেকে গ্রেপ্তার করা হয়েছে আরও 2 জনকে। এদিকে মানব পাচারে অভিযুক্ত মাহবুবুর রহমান এবং শাহিদুর রহমানকে 4 দিন করে রিমান্ডে দিয়েছে আদালত। 28 মে লিবিয়ার ত্রিপোলি থেকে 180 কিলোমিটার দক্ষিণের শহর মিজদাতে 26 বাংলাদেশিকে গুলি করে হত্যা করে পাচারকারীরা। আহত হন 11 জন। পরে সেখান থেকে পালিয়ে যাওয়া একজনের মাধ্যমে জানা যায় ইউরোপ যেতেই লিবিয়ার দুর্গম পথ পাড়ি দিচ্ছিলেন 38 বাংলাদেশি। এ ঘটনায় 38 জনের নামসহ অজ্ঞাত 30-35 জনকে আসামি করে রাজধানীর পল্টন থানায় মামলা করে সিআইডি। 1 জুন গুলশান এলাকা থেকে পাচারকারী চক্রের অন্যতম সদস্য কামাল হোসেন ওরফে হাজি কামালকে গ্রেপ্তার করে র্যাব। পরে গ্রেপ্তার করা হয় নাভিরা লিমিটেডের মালিক শেখ মোহাম্মদ মাহবুবুর রহমান ও হাতিরঝিলে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেডের মালিক শেখ শাহিদুর রহমানকে। বুধবার তাদের আদালতে হাজির করা হলে 4 দিন করে রিমান্ডে দেয় আদালত। পরে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, ভৈরব থেকে গ্রেপ্তার হেলাল উদ্দিন হিলু, শহীদ খবির উদ্দিন অবৈধভাবে লিবিয়া হয়ে সমুদ্রপথে ইতালি বা ইউরোপের অন্যান্য দেশে পাঠানোর চেষ্টা করতেন। পুরো প্রক্রিয়াটি শেষ করতে পাচারকারী চক্রের একাধিক সদস্য কাজ করতেন কয়েক ধাপে। এই অ্যাপ প্রত্যেকের নামে এদের মামলা আছে এবং এরা যে স্বীকৃত দালাল, এবং ওনারা নিজেরই ধরার সাথে সাথে স্বীকার করে দিয়েছে যে আমি স্যার একে পাঠিয়েছি। আমাদের মধ্যে যে এই 6 জনের মধ্যে যারা মারা গেছেন, মাহবুব, তারপর মোহাম্মদ আলী, এই 2 জনকে উনিই পাঠিয়েছেন, ওরা 2জনই পাঠিয়েছেন। এছাড়াও একজন আহত হয়েছেন জানু মিয়া, ওনাকে ওরা 2 জন পাঠিয়েছেন। অপহরণ করার পরেই অপহরণের ভিডিওটা অপহৃত ব্যক্তিদের ফ্যামিলির কাছে পাঠিয়ে দিয়েছিল। লিবিয়াতে যে সোহেল, সে 8 বছর যাবত লিবিয়াতে আছে, তার ভাই হচ্ছে। এর কোনো সঠিক পরিসংখ্যান কিন্তু আমরা এখনো পর্যন্ত পাইনি জেলা প্রশাসন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে। তবে আমরা স্থানীয়ভাবে কথা বলেছি, শরীয়তপুরের প্রবাসীদের সবচেয়ে বেশি সংখ্যক প্রবাসী থাকেন নড়িয়া উপজেলায়, এবং যার মধ্যে অন্তত 70% মানুষই থাকে ইতালিতে। এবং সেই নড়িয়ার যে যুবক শ্রেণীর যে সকল মানুষ রয়েছে, তারা কিন্তু আমরা দেখেছি একটি নির্দিষ্ট বয়স পার হওয়ার পর, অর্থাৎ 20 বছর, 22 বছর, 25 বছর, এই বয়সী ছেলেরা কিন্তু এই বয়সে আসার সাথে সাথেই তারা বিদেশের
পাড়ি জমানোর ব্যাপারে বেশি আগ্রহী এবং এদের একটি প্রচুর সংখ্যক মানুষ কিন্তু এই অবৈধ প্রক্রিয়ায় লিবিয়া হয়ে সমুদ্রপথে ইটালি বা ইউরোপের অন্যান্য দেশে গিয়ে থাকে। তো সেই যাত্রাপথে কিন্তু অনেক দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। আর সম্প্রতিকালে সবচেয়ে বড় যে সমস্যাটির কারণ হয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে অপহরণ চক্রের ফাঁদে পড়ছে এই সমস্ত যুবকরা। আমরা কিন্তু গত 2 দিন কাজ করেছি এই নড়িয়া উপজেলার বিভিন্ন গ্রামে। আমরা অনেক ভুক্তভোগীদের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছে আমাদেরকে যে এখানে যেই চক্রের যে সকল সদস্যরা রয়েছে তারা কিন্তু অধিকাংশই স্থানীয় এবং সাধারণ মানুষ, কিন্তু তাদের সাথে যোগাযোগ যারা রক্ষা করছে মূল হোতা যারা তারা কিন্তু অধিকাংশই লিবিয়াতে বা দেশের বাইরে অবস্থান করায় কিন্তু তারা তাদের বিরুদ্ধে খুব একটি জোরালো পদক্ষেপ নিতে পারছে না। তবে স্থানীয়ভাবে যাদেরকে শনাক্ত করা হয়েছে তাদের বিরুদ্ধেও যে তারা অভিযোগ করবে তাদের মনে একটি শঙ্কা, তাদেরকে বিভিন্নভাবে থ্রেট করা হচ্ছে যে যদি তাদের সংক্রান্ত তথ্য বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ করা হয় সেক্ষেত্রে তাদের যে স্বজনরা লিবিয়াতে রয়েছে বা অপহরণকারী চক্রের হাতে জিম্মি রয়েছে তাদের ক্ষতি তারা সাধন করবে এবং এই আশঙ্কায় কিন্তু অনেকে আইন শৃঙ্খলা রক্ষাকারীর কাছে অভিযোগও করছে না। তো আমরা বিষয়টি নিয়ে কথা বলেছিলাম শরীয়তপুরের পুলিশ সুপার SM আশরাফুজ্জামানের সাথে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন এই চক্রের সদস্যরা অধিকাংশ দেশের বাইরে থাকায় তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে কিছুটা বেগ পেতে হচ্ছে পুলিশকে। তারপরেও যদি স্থানীয়ভাবে কেউ তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ করে সেক্ষেত্রে তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। তো এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে সবশেষ তথ্য। শরীয়তপুর থেকে মানব পাচার নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নুরুল আমিন। ইতালি, গ্রিস ও স্পেনে যাওয়ার প্রলোভনে পড়ে অপহরণকারীদের হাতে জীবন দিতে হচ্ছে বাংলাদেশি তরুণদের। 3টি রুটে এসব অভিবাসন প্রত্যাশীকে নেওয়া হয় লিবিয়ার বেনগাজিতে। এরপর তাদের বিক্রি করে দেওয়া হচ্ছে মাফিয়াদের কাছে। IOM বলছে মানব অপহরণের বিশ্বের সবচেয়ে বড় করিডোর এখন লিবিয়া সীমান্ত। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন 1 দশক ধরে অপহরণকারীদের সবচেয়ে বড় টার্গেট বাংলাদেশের এই তরুণেরা। বেশি আয়ের আশায় লিবিয়া হয়ে ইতালি, স্পেন ও গ্রিসে যাওয়ার চেষ্টা, কিন্তু এসব তরুণকে মূল্য দিতে হয় জীবন দিয়ে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর তথ্য মতে অবৈধ পথে ইউরোপ প্রবেশের ট্রানজিট হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে লিবিয়া সীমান্ত। বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসায় দুবাই, এরপর বেনগাজির বেনিনা বিমানবন্দর দিয়ে লিবিয়ায় প্রবেশ। এতে মূলত কলকাতা, শ্রীলঙ্কা, দুবাই, জর্ডান, ইস্তাম্বুল হয়ে লিবিয়ার ত্রিপোলি প্রবেশের 3টি রুট ব্যবহার করা হচ্ছে। এরপর ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাত্রা। লিবিয়ায় বর্তমানে জাতিসংঘ সমর্থিত জেএনএ সরকার, জেনারেল হাফতারের পূর্বাঞ্চল ভিত্তিক বাহিনী ও মরুভূমি কেন্দ্রিক মিলিশিয়া বাহিনীর শাসন চলছে। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন ত্রিমুখী শাসন ও গৃহযুদ্ধের কারণে পরিস্থিতি ঢিলেঢালা। ত্রিপোলি পৌঁছানোর আগেই স্থানীয় মিলিশিয়া ও মাফিয়াদের হাতে অপহৃত হচ্ছেন অভিবাসন প্রত্যাশীরা। লিবিয়া আন্তর্জাতিক স্বীকৃত সরকার এবং জেনারেল হাফতার যে সরকার তাদের মধ্যে যে দ্বন্দ্বটা চলছে তাতে কিন্তু লিবিয়া প্রায় যুদ্ধ চলছে, যার কারণে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রটা কিন্তু তারা এই রুটটাকে ব্যবহার করছে এবং যেহেতু কোনো নিয়ন্ত্রণ নাই, সীমান্ত নাই। লিবিয়াগামীদের ঢাকা পার করার সময় বাংলাদেশের একটি চক্রের অধীনে রাখা হয়। এরপর দুবাই বা ইস্তাম্বুলে অথবা সুদানে 2য়, লিবিয়ায় 3য় চক্র এবং নৌকায় 4র্থ ও সর্বশেষ ইউরোপের 5ম চক্রের হাতে পড়েন বাংলাদেশিরা। এসব পথে লিবিয়া পৌঁছাতে জনপ্রতি মুক্তিপণ দিতে হয় 5 থেকে 10 লাখ টাকা। মানব পাচারকারীদের চক্রটি এটি আন্তর্জাতিক ক্রিমিনালাইজেশনের একটি অংশ, যাতে বাংলাদেশিরাও কোনো না কোনোভাবে যুক্ত হয়ে গেছেন। হয়তো কোনো এক সময় তারা নিজেরাই অভিবাসী ছিলেন এবং তারপরে তারা এই কাজে প্রলুব্ধ হয়ে যান। প্রচুর টাকা পয়সার লেনদেন হয়। পাচারের সহায়তায় বড় ভূমিকা রাখছে দেশের বেশ কিছু দালাল। তারা মাদারীপুর, ফরিদপুর, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, ফেঞ্চুগঞ্জে বেশি সক্রিয় বলে জানিয়েছে র্যাব। গ্রাম থেকে এই বিভিন্ন ভাইদেরকে সংগ্রহ করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিয়ে ঢাকা শহরে আনার পর এখান থেকে বিভিন্নভাবে মধ্যপ্রাচ্যে পাঠিয়ে সেখান থেকে আবার ইউরোপে পাঠানোর যে প্রলোভন, এই পুরো সার্কিটটাকে আমরা আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছি। IOM বলছে ইতালিতে যেতে ইচ্ছুক প্রতি 10 জনের 6 জনই কোস্টগার্ডের হাতে আটক হচ্ছেন। 1 জন পানিতে ডুবে মরছেন, বাকি 3 জন জীবন বাঁচিয়ে ইতালিতে পৌঁছাতে পারছেন। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানব পাচার নিয়ে এবার কিশোরগঞ্জ থেকে জানাবেন আমাদের সহকর্মী শাহজাহান সাজু। সাজু, কিশোরগঞ্জে মানব পাচারকারীদের তৎপরতা কতদিন ধরে চলছে? পুলিশের কাছে কি তথ্য আছে এই বিষয়ে, এবং যারা এ পর্যন্ত গ্রেপ্তারকৃত হয়েছেন তাদের এই বিষয়ে বক্তব্য কি? যে আপনি যেমনটি বলছিলেন,
কিশোরগঞ্জে মানব পাচারের তথ্য বলতে আসলে কিশোরগঞ্জ জেলায় 13টি উপজেলা, এই 13টি উপজেলার শুধুমাত্র ভৈরবেই সবচেয়ে বেশি ইতালি প্রবাসী। আপনি ধরে নিতে পারেন 98% ইতালি প্রবাসী শুধু ভৈরবী। এর একটা কারণ, অনেক বছর আগে লিবিয়া হয়ে নৌপথে মানে সাগর পথে ইতালি যাওয়ার প্রবণতাটা শুরু করেছিল ভৈরবের কয়েকজন। সেই থেকে যে শুরু এখন পর্যন্ত এটা বিদ্যমান। ভৈরবে যারা ইতালি প্রবাসী আছে সবাই কিন্তু মূলত আসলে লিবিয়া হয়েই সাগর পথে ইতালি গিয়েছেন। তাদেরকে আসলে লোক দেখানো হয়। স্থানীয় একটা সিন্ডিকেট আছে, ওই সিন্ডিকেটের যারা দালাল আছে তারা এই বিভিন্ন সাধারণ মানুষকে লোক দেখাচ্ছে যে লিবিয়া পর্যন্ত গিয়ে তারপর আবার সাগর পথে খুব সহজেই নৌকা দিয়ে ইতালিতে যাওয়া যায়। তো এইরকম লোভে পড়ে অনেকেই মানে সর্বশান্ত হচ্ছেন। আমি আপনাকে যদি একটা বিষয় জানাই, যে অনেকটা জেনে বুঝেই কিন্তু যারা যাচ্ছেন তারা যায়, সাগর পথে যাবে ওই লিবিয়া থেকে ইতালিতে নৌকাতে করে বা স্টিমারে করে, এটা জেনে বুঝেই তারা যাচ্ছেন। যারা সাধারণ মানুষ তারা 3,80,000 টাকা কন্ট্রাক্ট করে লিবিয়া পর্যন্ত যাওয়ার জন্য, লিবিয়া থেকে আবার 2,50,000 টাকায় ইতালি যাওয়ার জন্য কন্ট্রাক্ট করে, এবং তারা জানেন যে লিবিয়া পর্যন্ত বিমানে যাবেন, তারপর লিবিয়া থেকে নদী পথে মানে নৌকা দিয়ে সাগর পথে ওই ইতালিতে যাবেন, তারা জেনে বুঝে একমতো যায়। এই জন্য দালাল চক্রটি আসলে শক্তি। আর পুলিশের কাছে তথ্য বলতে আপনি যে কথাটি বলছিলেন, আমি এই কথাটি আপনাকে একটু বলি। ভৈরব থানায় এর আগে যারা প্রতারিত হয়েছেন, মানে লিবিয়া পর্যন্ত গিয়ে যারা ফেরত এসেছেন বা লিবিয়া পর্যন্ত গিয়ে যারা আটকা পড়েছেন, পরবর্তীতে হয়তো কন্ট্রাক্টের টাকা না দেওয়া বা ওই জিম্মির শিকার হওয়া বা ওই দালাল চক্রের অবহেলিত হওয়া, আরো বাড়তি টাকা চাওয়া, এগুলির জন্য যারা লিবিয়াতে আটকে পড়েছেন তারা ওই যুদ্ধ বিধ্বস্ত দেশ লিবিয়াতেই অনেক কষ্ট করে থাকছেন। লিবিয়াতে ভৈরবের অনেক প্রবাসী আছে যারা এই ব্যবসাটার সাথে জড়িত। আমি আপনাকে একটা বিষয় জানাই, ইতালি পর্যন্ত যাওয়ার যে বিষয়টা, এটা বাংলাদেশ থেকে আসলে কয়েকটা পর্বে ভাগ হয়। যেমন ভৈরবের যারা স্থানীয় লোকজন আছেন দালাল, তারা সিন্ডিকেটের কাছে তাদেরকে জোগাড় করে দেয়। এরা আবার যেহেতু লিবিয়াতে আমাদের বাংলাদেশ থেকে এখন ভিসা হয় না, ভারতে নিয়ে যায়, ভারত থেকে লিবিয়া খুব সহজে যাওয়া যায়। একটা সিন্ডিকেট ভারতেও আছেন, একটা সিন্ডিকেট বাংলাদেশের ট্রাভেল এজেন্সি যারা, এরা মূল এই ব্যবসাটার সাথে জড়িত। লিবিয়াতে পাঠায়, লিবিয়া আবার বাংলাদেশের যারা প্রবাসী ভৈরবের স্থানীয় লোক তারা ওই জায়গায় স্থায়ীভাবে আছেন, তারাও দালাল চক্র। ওই জায়গার যারা দালাল আছে ওই লিবিয়ার স্থানীয় দালালের সাথে যুগ সাজসে তারা ইতালিতে পাঠায়। কিন্তু ব্যস্ততা ঘটে তখন যখন ওই লিবিয়াতে নিয়ে তারা জিম্মি করে পরিবারের কাছ থেকে আবার টাকা দেয়। কিশোরগঞ্জ থেকে জানাছিলেন আমাদের সহকর্মী শাহজাহান সাজু। গণপরিবহন অর্ধেক যাত্রী নেওয়ার নির্দেশ মানা হলেও ব্যাহত করোনার স্বাস্থ্যবিধি। সামাজিক দূরত্ব বা মাস্ক পরায় আগ্রহ কম পরিবহন শ্রমিকদের। বেশিরভাগ ক্ষেত্রে যাত্রীদের দিতে হচ্ছে 60%-এরও বেশি ভাড়া। কোনো কোনো বাসে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগও পাওয়া গেছে। তবে মাঠে নেই বিআরটি এর ভ্রাম্যমাণ আদালত। এদিকে অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ দিয়েছেন সড়কমন্ত্রী। মহাখালী বাস টার্মিনাল, যাত্রী নিতে প্রতিযোগিতা চলছে পরিবহন শ্রমিকদের। উপেক্ষিত হচ্ছে করোনা সংক্রমণ ঠেকানোর মূলমন্ত্র সামাজিক দূরত্ব। একই অবস্থা গাবতলী বাস টার্মিনালে। স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছেন না পরিবহন শ্রমিকরা, মানছেন না সামাজিক দূরত্ব বা মুখে মাস্ক পরার স্বাস্থ্যবিধিও। আছে তো, মাস্ক পকেটে রাখছে, এটা কাজে লেগেছি তো এই কারণে। আপনার মাস্ক খোলা কেন? গরম লাগছে এই জন্য খোলা আর কি। এটা দিতে দিতে তো আপনার দম বন্ধ হয়ে যায়, এর লাগে আপনার 2 সেকেন্ড 3 সেকেন্ড পর্যন্ত খুলি আবার দেই। আমার মাস্ক তো আছে, খাওয়া দাওয়া করে আসছি। মাস্কটা খুলে এরকম করতেছেন কেন? আমি পান খেলাম তো এই কারণে। রাজধানী জুড়ে প্রতিটি বাস টার্মিনাল ও স্টপেজের একই অবস্থা। তবে তদারকি খুব একটা চোখে পড়েনি। 2-1টি জায়গায় কাজ করেছে সিটি কর্পোরেশন ও ট্রাফিক বিভাগ। শপিং মলগুলো যেটা রয়েছে, বাস স্ট্যান্ড যেটা রয়েছে, আমরা ওই সমস্ত জায়গায় মাস্ক পরিয়ে দিচ্ছি যাদের মাস্ক নাই, এবং আমরা তাদেরকে মাইকের মাধ্যমে তাদেরকে সচেতন করার চেষ্টা করছি। গণপরিবহন চলাচলের তৃতীয় দিনেও ভাড়া বেশি নেওয়ার অভিযোগ যাত্রীদের। যাত্রী কম থাকায় বাসের অর্ধেক আসনও পূরণ হচ্ছে না। এ অবস্থায় 60% বেশি ভাড়া নিয়েও লোকসানে পড়ার দাবি পরিবহন ব্যবসায়ীদের। বললাম যে 60% বাড়াইছে, এত আমাদের থেকে বাড়তি রাখছেন কেন? বলছে এই গেলে যাবেন, না গেলে নাই। একজন সিটে মানে একজনের আর কি, 2জন সিটে একজন যাবে,
ডবল ভাড়া আর কি। যাত্রীর সংখ্যা কম থাকতো ওই সময় আমরা ভাড়াটা আন্ডার রেটে নেওয়া হতো, কিন্তু মূলত ভাড়া 530 টাকা। সেই অনুযায়ী সরকারি চার্ট অনুযায়ী এখন আমাদের ভাড়া 800 টাকা, 805 টাকা ভাড়া আমরা 800 টাকা রাখছি। কালকে পরশুর থেকে গাড়ি চলবে কিনা বলা হচ্ছে না, কারণ কি মালিকরা 1 দিন 2 দিন 3 দিন লস দেবে। একটা গাড়ি রাস্তায় বেরোলি সর্বনিম্ন 20,000 টাকা খরচ। ভাড়া বেশি আদায় হলেও তদারকি দেখা যায়নি বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের। তবে অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বিআরটিএকে নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। মালিক শ্রমিকদের অনুরোধে ইতিমধ্যেই ভাড়া বাড়ানো হয়েছে, কিন্তু এরপরও অতিরিক্ত ভাড়া আদায় নিশ্চয়ই শাস্তিযোগ্য অপরাধ। অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আমি বিআরটিএ সহ আইন প্রয়োগকারী সংস্থা, হাইওয়ে পুলিশ সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দিচ্ছি। করোনা ভাইরাসের বিস্তার রোধে 2 মাসের বেশি সময় বন্ধ থাকার পর 1 জুন থেকে অর্ধেক যাত্রী নেওয়া সহ বিভিন্ন স্বাস্থ্যবিধি মানার শর্তে গণপরিবহন চলাচল শুরু হয়। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর গণপরিবহনের আজকের পরিস্থিতি নিয়ে জানাতে রামপুরা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, বাস চলাচল পরিস্থিতি কেমন দেখছেন আজকে? অর্ধেক যাত্রী নিয়ে যে বাস চলাচলের ব্যাপারে বলা হয়েছে তা আসলে কতটুকু মানা হচ্ছে এবং স্বাস্থ্যবিধি এক্ষেত্রে কতটুকু মানা হচ্ছে? এদিকে স্বাস্থ্যবিধি মেনেই ট্রেন চলছে। ৬৬ দিন কর্মবিরতির পর ৩১ মে ৮ জোড়া ট্রেনের মাধ্যমে শুরু হয় রেল যোগাযোগ। বুধবার থেকে ১১ জোড়া বাড়িয়ে সারা দেশে চলছে ১৯ জোড়া ট্রেন। করোনার এই দুঃসময়ে স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলাচল শুরু হলেও ওঠানামার সময় যাত্রীদের হুড়োহুড়ি করতে দেখা গেছে। তবে সংক্রমণ ঠেকাতে ১৯ দফা নির্দেশনা মানা সহ ট্রেনগুলোর ভেতরে বাইরে জীবাণুনাশক ছিটানো হচ্ছে। কিছু যাত্রীর মধ্যে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা দেখা গেলেও সচেতনও ছিলেন অনেকে। লঞ্চে আর কোনো ঢালাও যাত্রী নয়, বাস বা ট্রেনের মতো নির্ধারিত আসনে করতে হবে ভ্রমণ। পাশাপাশি লঞ্চে উঠে টিকিট নয়, যাত্রীদের কাটতে হবে আগাম টিকিট। করোনা সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এসব সিদ্ধান্ত কার্যকর করতে যাচ্ছে বিআইডব্লিউটিএ। ঢাকামুখী মানুষের স্রোত লঞ্চ চালুর চতুর্থ দিনেও কমেনি। দক্ষিণের ৩৪ জেলার লক্ষাধিক কর্মজীবী মানুষ নৌপথের সদরঘাট টার্মিনাল হয়ে আসেন রাজধানীতে। করোনার কারণে ২ মাসের বেশি বন্ধ থাকার পর সচল হয় নৌপথ। সংক্রমণ এড়াতে অতিরিক্ত যাত্রী না নেয়া, সামাজিক দূরত্ব নিশ্চিত করা সহ নানা স্বাস্থ্যবিধি পালনের নির্দেশ দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ। তবে যাত্রাপথে এসবের কিছুই মানা হচ্ছে না। ও জায়গায় সবাই গাদাগাদি করে একসাথে দৌড়াদৌড়ি করে আসছে। সামাজিক দূরত্ব ছিল না, গাদাগাদি আগের মতনই। তারাও নিতেছে, যাত্রীরাও আসতেছে। এখানে সোশ্যাল ডিস্টেন্স বলতে কিছুই নেই। এক জায়গায় মানে 10 জন লোক এরকম, এত ভিড় ছিল। এদিকে প্রতিদিনই ধারণ ক্ষমতার বেশি যাত্রী নিয়ে ঘাটে ভিড়ছে লঞ্চ। সামাজিক দূরত্ব প্রশ্নে মালিকপক্ষের দাবি, ভিড় এড়াতে তাদের করার কিছু নেই, সচেতন হতে হবে যাত্রীদেরই। এইটা প্রশাসনও পারবে না, লঞ্চ কর্তৃপক্ষও পারবে না, লঞ্চ মালিকও পারবে না। এই সেফটি হয়েছে যার যার তার কাছে। নৌপরিবহন প্রতিমন্ত্রীও স্বীকার করছেন এই জনস্রোত সামলানো দুঃসাধ্য, আর এজন্য যাত্রীর অসচেতনতার পাশাপাশি দায়ী লঞ্চের নকশা ত্রুটি। আমাদের যে লঞ্চের যে নকশা, দিনের বেলার প্রচণ্ড রোদের মধ্যে পানিতে এই ডেকের মধ্যে বসে থাকা দুঃসাধ্য ব্যাপার, এটা খুব কঠিন। যেটা কিছু কিছু লঞ্চ আছে সেইভাবে নকশা অনুমোদন করা আছে, সেগুলো চলছে দিনের বেলা। দ্বিতীয় যে সিদ্ধান্তটা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা এই সকল ইয়েতে থেকে আমরা লঞ্চগুলো ছেড়ে আসে, আমরা স্থানীয়ভাবে প্রশাসনকে বলেছি এই আগাম টিকিট করে যেন তারা লঞ্চে উঠে।
রোববার নৌ চলাচল শুরুর আগেই সিদ্ধান্ত হয় টার্মিনালে ঢোকার আগে যাত্রীর তাপমাত্রা মাপাসহ জীবাণুনাশক টানেল ও স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত করতে হবে হাত। লঞ্চের সামাজিক দূরত্ব নিশ্চিতে মাঠে থাকবে নৌ পুলিশ, কোস্টগার্ড, বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর গণপরিবহনের পরিস্থিতি নিয়ে জানাতে রামপুরা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, বাস চলাচল পরিস্থিতি আজকে কেমন দেখছেন? অর্ধেক যাত্রী নিয়ে যে বাস চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে সেটা আসলে কতটুকু মানা হচ্ছে এবং এক্ষেত্রে স্বাস্থ্যবিধি কতটুকু মেনে চলা হচ্ছে? অর্ধেক যাত্রী নিয়ে আমি সকাল থেকে যতগুলো রুটে ঘুরেছি ঢাকার মধ্যে যে বাসগুলো চলাচল করে অধিকাংশ বাসগুলোতেই আমি দেখতে পাচ্ছি যে তারা স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করছে। এই রামপুরাতে যে বাসগুলো এসে দাঁড়াচ্ছে অধিকাংশ বাসগুলোর যে হেল্পার রয়েছে বা কন্ট্রাক্টর যাদেরকে আমরা বলি তাদের হাতে হ্যান্ড স্যানিটাইজার রয়েছে। যাত্রী ওঠার মুহূর্তেই কিন্তু তাদেরকে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করা হচ্ছে, এরকম চিত্র আমি লক্ষ্য করেছি। এবং একই সঙ্গে ভিতরে প্রবেশ করে তারা যে সিটগুলো ফাঁকা রয়েছে সেখানে 2 সিটের বিপরীতে একজন যাত্রী বসছেন, এরকম চিত্র আমরা দেখতে পাচ্ছি। এবং ভাড়ার ক্ষেত্রে যেটি বলা হচ্ছে যে যাত্রীদের 60% ভাড়া দিতে হবে, এরকম চিত্র কিন্তু আমরা দেখেছি। তবে অতিরিক্ত যাত্রী কোনো বাসেই আমরা দেখতে পাচ্ছি না। আমার সামনে যে বাসটি রয়েছে সেখানে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করার যে বিষয়গুলো রয়েছে সেটি দেখতে পাচ্ছি। যে বাসটি এসে থামলো যেটি হচ্ছে গুলিস্তান থেকে মূলত এয়ারপোর্ট রোডের দিকে যাতায়াত করেন, এই বাসের অধিকাংশ সিটগুলোই দেখতে পাচ্ছেন যে ফাঁকা। 3-4টি মোট হয়তো 6-7 জন যাত্রী রয়েছেন, এরকম চিত্র আমরা দেখতে পাচ্ছি। এরকম অধিকাংশ বাসগুলোতেই এরকম চিত্র রয়েছে। এছাড়া স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে যেটি বলা হচ্ছে যে যাত্রীরা যাতে ঘন হয়ে না বসেন সেরকম চিত্র কিন্তু আমরা অধিকাংশ বাসেই দেখতে পাচ্ছি। তবে চোখে পড়েছে 2-1টি বাস যেটি গুলিস্তান থেকে মূলত আবদুল্লাপুরের দিকে ছেড়ে যায়, রাজধানী পরিবহনের একটি গাড়ি এবং আরও 2-1টি গাড়ি দেখেছি যারা 2 সিটে 2 জন যাত্রী নিচ্ছে, এরকম পরিস্থিতি দেখেছি। তবে পুরো যাত্রাপথে বা বিভিন্ন সড়কগুলোতে যেভাবে ঘুরলাম সেখানে পুলিশের তৎপরতা যে অনেক বেশি তেমনটি বলা যাচ্ছে না, তবে বিভিন্ন জায়গাগুলোতে পুলিশ অবস্থান নিয়েছে। চেকপোস্ট বা তল্লাশি অথবা যে নিয়মিত যে তাদের কার্যক্রম সেই কার্যক্রমগুলো তারা চালানোর চেষ্টা করছেন অনেকটা, সেইটাও চোখে পড়েছে। তবে অনেক জোরালো সেটি আসলে বলাটা যাচ্ছে না। তারপরেও যাত্রীরাও অনেক বেশি সচেতন। আমরা যতটুকু কথা বলেছি যাত্রীরা নিজেরাই বলছেন যে তাদের নিজেদের সুরক্ষার জন্যই তাদের এই ধরনের ব্যবস্থাগুলো মেনে নিতে হবে। তো সেক্ষেত্রে অতিরিক্ত ভাড়া প্রদানের যে বিষয়টি রয়েছে 60% ভাড়ার ক্ষেত্রে তাদের অনেকটা আপত্তি রয়েছে এবং তারা বলছেন যে এটি যৌক্তিক হয়নি। যদি কমানো হতো, সরকার যদি কমাতো তাহলে তাদেরকে অনেক বেশি উপকৃত হতে হতো। কেননা গত লকডাউনে প্রায় 2 মাসের বেশি তাদেরকে বসে থাকতে হয়েছে। মধ্যবিত্ত বা নিম্নবিত্ত যারা এই গণপরিবহনগুলোতে যাতায়াত করেন তাদের এমনিতেই আর্থিক টান শুরু হয়েছে। সুতরাং এই ভাড়ার ব্যাপারটা যাতে আবার পুনর্বিবেচনা করে সরকার, সেটিও কিন্তু যাত্রীরা দৃষ্টি আকর্ষণ করছেন। রাজধানীর রামপুরা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইজাজুর রহমান। শর্ত সাপেক্ষে সীমিত আকারে গণপরিবহন চালু করা হলেও অনেক স্থানেই মানা হচ্ছে না বিধিনিষেধ। গণপরিবহনের স্বাস্থ্যবিধি অমান্য এবং বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ উঠেছে। সড়ক মহাসড়কের গণপরিবহন চলাচলের আরও তথ্য জানাতে এবার লক্ষ্মীপুর থেকে যোগ দেবেন আমাদের সহকর্মী আব্বাস হোসেন রয়েছেন সেখানে। আব্বাস, লক্ষ্মীপুরে গণপরিবহনে যাত্রীর ভিড় কেমন দেখছেন এবং সেখানে পুলিশ প্রশাসনের তৎপরতা কেমন? স্বাস্থ্যবিধি কতটুকু মানা হচ্ছে? লক্ষ্মীপুরে কিন্তু যে প্রতিদিনের মতো আজকে কিন্তু লক্ষ্মীপুরে বাস টার্মিনাল রয়েছে, এখান থেকে দূরপাল্লার ঢাকা, চট্টগ্রাম সহ এবং যে আন্তঃজেলার যে পরিবহনগুলো রয়েছে সেগুলো চলাচল করছে। কিন্তু এই পরিবহনগুলোর মধ্যে যে ধরনের সামাজিক সুরক্ষা মেনে পরিবহন চলাচলের কথা রয়েছে সেগুলো আসলে বেশি ক্ষেত্রে মানা হচ্ছে না। যেমন অনেক চালকরা আমরা দেখেছি যে তারা কিন্তু মুখে মাস্ক এবং যে হাতে যে গ্লাস পরার কথা সেটিও নেই। পাশাপাশি যে যাত্রীরা রয়েছে তাদের মধ্যে কিন্তু অসচেতনতার যে অভাব সেটি আমরা লক্ষ্য করেছি। এর বাইরেও কিন্তু যে আমরা অনেক যাত্রীর সাথে কথা বলেছি তারা বলছেন আসলে দীর্ঘ 2 মাসের উপরে তারা বসে রয়েছেন, কোনো কাজকর্ম ছিল না। এতে করে তারা যে সামাজিক সুরক্ষা যেটি মানার কথা সেদিকে তাদের বেশিরভাগই নজর নেই। তারা বলছেন
আগে তাদের যে কাজকর্ম করে সংসার চালানোর যে বিষয়টি তারা করার জন্য তারা মানে বেশি জোর দিচ্ছেন। পাশাপাশি এখানে যদি পুলিশের কথা বলে, আইন শৃঙ্খলা বাহিনী প্রতিটি স্পটে কিন্তু তারা যে জীবাণুনাশক যে স্প্রে রয়েছে সেগুলা গাড়িতে ছিটাচ্ছেন এবং পাশাপাশি তারা যে তদারকি করছেন। আমি কিছুক্ষণ আগে এখানকার জেলা পুলিশ যে ডক্টর এহসান কামরুজ্জামানের সাথে কথা হয়েছে, তিনি জানিয়েছেন যে প্রতিদিনের মতো আজকে কিন্তু যে বাস টার্মিনাল থেকে শুরু করে বিভিন্ন স্থানে কিন্তু পুলিশের যে স্প্রে যে জীবাণু নাশক যে ছিটানোর জন্য যে পরিবহন গুলোতে সেগুলোতে যে তারা ছিটাচ্ছেন, পাশাপাশি তারা তদারকি করছেন যেন কোনোভাবে যে এক সিটে যেন দুজন না বসতে পারে সেই ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। এরপরে যাত্রীরা আমাদের কাছে অনেক অভিযোগ করে বলছেন যে আসলে যে ভাড়ার বিষয় কিন্তু অতিরিক্ত ভাড়া আদায় করছে বিভিন্ন পরিবহন, কিন্তু এই যে সরকার যে নির্ধারিত যে ভাড়া 60% বাড়ানো হয়েছে এটি কমানোর জন্য এখানকার যারা যাত্রী হয়েছেন সাধারণ মানুষ তারা দাবি জানিয়েছেন অনতি বিলম্বে যেন সেই 60% কমানোর জন্য তাদের দাবি। কারণ তারা বারবার অভিযোগ করে বলছেন দীর্ঘদিন তারা যে লকডাউনে থাকার পরে তাদের অনেকের কাজকর্ম ছিল না, কিন্তু এখন ভাড়া বাড়ার কারণে একদিকে ভাড়া অন্যদিকে যে করোনার বা যে প্রভাব সেই কারণে তারা দিশাহারা হয়ে পড়ছেন। কিন্তু সবকিছু মিলে বলা যাচ্ছে যে লক্ষ্মীপুরে এখন পর্যন্ত যে গণপরিবহন চলছে গণপরিবহন গুলো মোটামুটি ভাবে সামাজিক সুরক্ষা মানলেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানা হচ্ছে না। পাশাপাশি ছোট যে যানবাহন গুলো রয়েছে সিএনজি অটোরিকশা সেগুলো কিন্তু কোনোভাবে আমরা সামাজিক সুরক্ষা মানতে দেখিনি। এই ছিল আমার কাছে সামাজিক সুরক্ষা নিয়ে বা গণপরিবহনের সর্বশেষ তথ্য। লক্ষ্মীপুর থেকে গণপরিবহন চলাচল নিয়ে জানাছিলেন আমাদের সহকর্মী আব্বাস হোসেন। এবার আমরা যাচ্ছি যশোরে, সেখানে আছেন আমাদের সহকর্মী জিয়াউল হক। জিয়া, যশোরে গণপরিবহন কেমন চলতে দেখছেন, যাত্রীদের ভিড় কেমন এবং সাধারণ ছুটি উঠে যাওয়ার পর করোনার দিনগুলোতে আসলে স্বাস্থ্যবিধি সেখানে কতটুকু মানা হচ্ছে? যে গণপরিবহন যখন থেকে চলাচল শুরু করেছে তখন কিন্তু যশোরের স্বাস্থ্যবিধি লঙ্ঘনের ঘটনা প্রতিনিয়তই ঘটছে। শুধুমাত্র যখন প্রশাসনের লোকজন সংশ্লিষ্ট এলাকাগুলোতে যাচ্ছে অথবা বাস টার্মিনাল গুলোতে যাচ্ছে শুধুমাত্র তখনই এই স্বাস্থ্যবিধি মেনটেনেন্স করা হচ্ছে, এর বাহিরে যে একেবারেই স্বাস্থ্যবিধি মেনটেনেন্স করা হচ্ছে না। আমি আপনাকে একটু দেখাতে চাই, আমি এই মুহূর্তে যে যশোর নিউ মার্কেট এলাকায় আছি সেখানের আমি চিত্রটি আপনাকে একটু দেখাতে চাই যে এখানে আসলে যে সমস্ত যাত্রীরা ঢাকা চট্টগ্রাম সহ দেশের পূর্ব এবং দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলো আছে সেখানে যাওয়ার জন্য যারা আসেন তারা কিন্তু সমস্ত কাউন্টার গুলোতে তারা ভিড় করছেন এবং একত্রিত হয়েই কিন্তু তারা বিভিন্ন জায়গায় আড্ডা দিচ্ছেন, চা পান করছেন, এছাড়া তাদের যে সমস্ত কার্যক্রম আছে সেগুলো কিন্তু তারা চালাচ্ছেন। আর সবচেয়ে বেশি সমস্যা যেটি হচ্ছে সেটি কিন্তু লোকাল যে পরিবহন আছে, যশোরে যে 18টি রুট আছে স্থানীয় যে রুট, এই রুটগুলোতে যে সমস্ত বাসগুলো চলছে এই বাসে কিন্তু একেবারেই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। অর্থাৎ যে একটি আসনের পরে আরেকটি আসন ফাঁকা রেখে তারপরে আবার আরেকজন যাত্রী বসবেন সেটি কিন্তু এখানেই না, একেবারেই নেই। আপনি জানেন যে এই স্থানীয় যে বাসগুলো আছে, লোকাল যে বাসগুলো আছে সেখানের এক পাশে 3টি সিট এবং আরেক পাশে কিন্তু 2টি সিট, এবং এই 3টি এবং এই 2টি সিট এই পুরো সিটগুলোই কিন্তু তারা ভরে রাখছেন। কিন্তু তারা কিন্তু যে 60% যে অতিরিক্ত ভাড়া আদায়ের ব্যাপারে সেখানে কিন্তু তারা একেবারেই ঠিক থাকছে না, অর্থাৎ সেই 60% অতিরিক্ত ভাড়া কিন্তু তারা নিয়ে নিচ্ছেন। কিন্তু সে অনুযায়ী যে যাত্রী ফাঁকা ফাঁকা রেখে অর্থাৎ সামাজিক দূরত্ব বা সরকার যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা মেনে যে যাওয়ার কথা সেটি কিন্তু তারা করছেন না। এটি আমি শুধুমাত্র দেখেছি যেগুলো দূরপাল্লার বাস সেখানে এই নিয়মটি মানা হচ্ছে। আর এছাড়া যে ছোট ছোট যে সমস্ত যানবাহন আছে অর্থাৎ থ্রি হুইলার, ইজি বাইক, রিক্সা, এগুলোতে কিন্তু একেবারেই সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। আর ভাড়ার যে বিষয়টি সেটি কিন্তু আসলে আমরা দেখেছি যে যশোরে। ধন্যবাদ জিয়া, আপনাকে ধন্যবাদ। যশোর থেকে জানাছিলেন আমাদের সহকর্মী জিয়াউল হক। আজও রাজধানীতে ফিরছেন এবং ঢাকা ছাড়ছেন বিভিন্ন জেলার মানুষ। দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে ঢাকা থেকে। অনেক ক্ষেত্রেই মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। এ বিষয়ে আরও জানাতে সায়দাবাদ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রিজওয়ান সিদ্দিকী। রিজওয়ান, সেখানে সায়দাবাদে আজকে গণপরিবহন চলাচলের পরিস্থিতি কেমন দেখছেন? সেখানে আসলে স্বাস্থ্যবিধি কতটুকু মানা হচ্ছে এবং প্রশাসনের তৎপরতা সেখানে কতটুকু জোরদার হচ্ছে? স্বাস্থ্যবিধি কতটা মেনে চলছে দূরপাল্লার পরিবহনগুলো, এখন এটা সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তো আমি যদি তুলনা করি এখান থেকে লঞ্চ টার্মিনাল, ট্রেন স্টেশন এবং লঞ্চ টার্মিনাল, ট্রেন স্টেশন এবং বাস স্টপ যদি আমরা তুলনা করি সেক্ষেত্রে খুব বাজে অবস্থায় রয়েছে, খুব খারাপ একটা অবস্থায় রয়েছে।
বাস স্টেশনগুলো, যেখানে স্বাস্থ্যবিধি যেভাবে মেনে চলা হচ্ছে সেটা হচ্ছে মূলত খুব নামকাওয়া স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে, যে মানুষের সামাজিক দূরত্ব মেনে চলার যে প্রবণতা। আমরা যে একটু যদি আমি যদি আপনাকে চিত্রগুলো দেখাই সায়দাবাদ বাস টার্মিনালের, যে এখানে কিন্তু যে সারিবদ্ধভাবে বাসগুলো দাঁড়িয়ে আছে, স্বাস্থ্যবিধি মেনে চলার যে একটা প্রবণতা সেটা কিন্তু খুব একটা চোখে পড়ছে না। মাঝে মাঝে একটু স্প্রে দিয়ে দেওয়া হচ্ছে, জীবাণুনাশক স্প্রে দেওয়া হচ্ছে। এখানে আর একটা ব্যাপার হচ্ছে যে এখানে যে ভাড়ার একটা বিষয় আসছে, এখানে ভাড়ার বিষয়টা হচ্ছে যে অনেক জায়গায় অভিযোগ উঠেছে যে এখানে বিআরটিএ কর্তৃপক্ষ নির্ধারিত যে 60% যে ভাড়া বৃদ্ধি করা হয়েছে, সেই ভাড়াটা থেকে অনেকটা বেশি ভাড়া নেওয়া হচ্ছে। কিন্তু আমি এখানে এসে যতটা দেখলাম যে হ্যাঁ 2-1 দিন আগে কিছুটা বেশি ভাড়া নেওয়া হতো, কিন্তু এখন যে অবস্থা যে 60% ভাড়া বৃদ্ধি অনেকে নিচ্ছে, কিন্তু আবার কিছু কিছু বাস দেখলাম যে ভাড়া কমিয়ে দিয়েছে। এর কারণ যদি বলতে চাই যে সেটা অতিরিক্ত যাত্রী পাচ্ছেন না। অনেক বাস আসছেন যে বাসগুলো আসলে খুব একটা যাত্রী নেই বললেই চলে। কোনো বাস ধরেন 2 জন যাত্রী নিয়ে ফিরে চলে গেছে গন্তব্যের পথে, আবার কোনো বাস 1 জন, আবার কোনো বাস ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে যে যাত্রীর জন্য। সে যাত্রীটা নেই, সে যাত্রীর জন্য মূলত আপনার বাস ভাড়া কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে, যে নির্ধারিত মূল্যের যে 60% থেকে কমিয়ে দেওয়া হয়েছে। কেন আরও একটা বিষয় আছে, এই বাসগুলোতে কিন্তু মোটামুটিভাবে একটা সিট খালি রেখে আরেকটা সিটে যাত্রী বসানো হচ্ছে। এটা মূলত সন্তোষজনক বলা যায়। আবার এখানে আরেকটা অভিযোগ করছেন যারা বাসের যারা স্টাফ আছেন, তারা একটা অভিযোগ করছেন। সে অভিযোগটা হচ্ছে যে তারা আসলে খুব দুরবস্থার মধ্যে দিয়ে দিন যাপন করছেন, যে বাসের যারা মালিক আছেন তারা আসলে তাদেরকে কোনো রকম বেতন দিচ্ছেন না, সাহায্য করছেন না। এখানে যারা সড়ক পরিবহন মালিক সমিতি রয়েছে তারা তাদেরকে সাহায্যের জন্য অনেক আইডি কার্ড সহ নানা রকম তথ্য নিয়ে যাওয়ার পরে তাদের কোনো সাহায্য করছেন না। এই অভিযোগটার ক্ষেত্রে তারা আসলে চান যে আসলে সরকার সহায়তা করুক। আর সহায়তা এছাড়াও যে বিষয়টা রয়েছে যে তারা এই যে এখন যে স্বাস্থ্যবিধি মেনে চলে যে বাস চলাচল এবং সামাজিক দূরত্ব মেনে বাস চলাচল, ভাড়া যে যাত্রী হচ্ছে না, এই কারণে তারা তাদের দাবি যে তারা মনে করছেন যে সরকারের এই লকডাউনটা তুলে দেওয়া ঠিক হয় না। বাসটা এভাবে চলতে গেলে বাস মালিকরা আসলে বাস কতদিন চালাবেন সেটা আসলে নির্ভর করছে, সময়ের অপেক্ষায় আছে। এখন তারা মনে করছেন যে এইটা লকডাউনটা আবার দেওয়া হোক, আর যদি লকডাউনটা যদি না দেওয়া হয় তাহলে বাসের ভাড়া কমিয়ে দেওয়া হোক, তাহলে যাত্রী সংখ্যা বাড়বে এবং তারা আসলে তাদের যে চাহিদা অনুযায়ী যাত্রী পাবে। এই ছিল এখনকার পর্যন্ত আমার কাছে সবশেষ তথ্য। রাজধানীর সায়দাবাদ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রিজওয়ান সিদ্দিকী। করোনা আতঙ্কের মধ্যে জীবাণুনাশক টানেল নিয়ে রমরমা ব্যবসা শুরু হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন এগুলো ব্যবহারে জীবাণুমুক্ত তো হয় না, বরং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। শিগগিরই এসব ব্যবহার বন্ধের তাগিদ দিয়েছেন তারা। এই বিষয়ে পদক্ষেপ নিতে এরই মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে অধিদপ্তর। পুরানা পল্টনে ফুটপাতে ব্যবসা করেন মিজানুর রহমান। বাইতুল মোকাররমে নামাজ পড়তে গিয়ে জীবাণুনাশক টানেলে ঢোকেন কয়েকবার। জীবাণুমুক্ত হয়ে স্বস্তি প্রকাশ করেন তিনি। আমি হাত নিয়ে এমনি দিছি যে ঘুরে হাতে কোনো জীবাণু থাকে না, শরীরে কোনো জীবাণু থাকে না, মাথা গায়ে পানি পড়ার কারণে এই জন্য আমরা আর বাসায় গিয়ে হাত দিতে হয় না। মসজিদ, গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি স্থাপনা, শপিং মল সব জায়গায় বসেছে জীবাণুনাশক টানেল। কিন্তু এতে যে রাসায়নিক স্প্রে করা হচ্ছে তা কি নিরাপদ? ঔষধটা আমাদের গায়ে লাগতেছে, এটা আমাদের বাহিরের ব্যাকটেরিয়াগুলো ভাইরাসগুলো দূর করার জন্য সেটা কাজ করবে। এটা শরীরের কোনো ক্ষতি করবে না, পোশাকের কোনো ক্ষতি করবে না। সম্পূর্ণ তো আমাকে জানা নাই, কিন্তু সব মেডিসিন আমার জানা মতে সব মেডিসিন দেওয়া হয়েছে। কী দেওয়া হয়েছে এটা তথ্যটা আমি জানতে পারিনি, যে কী দেওয়া আছে, এবং জীবাণুমুক্তির জন্য সব কিছুই দেওয়া আছে। চোখে লাগার সাথে সাথে এটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কিনা তা আমার জানা নাই। বিশেষজ্ঞরা বলছেন কোনো মানুষের শরীরে জীবাণুনাশক প্রয়োগ করা উচিত নয়। এছাড়া এতে করোনা সংক্রমণের আশঙ্কাও কমে না, বরং মানুষের চোখ ও ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে। টানেল বলি বা বক্স বলি, হোয়াটএভার ইট ইজ, যেটা চালু করছি সেইখানে কোন কেমিক্যালটা ব্যবহার করা হচ্ছে এবং সেইটা ভাইরাসের বিরুদ্ধে কার্যকর কিনা। টানেল তৈরি করে সেখানে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে কোভিড-19 সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য। এটা একটা ভুল পদ্ধতি, বরঞ্চ এতে মানুষের শরীরের চামড়া, চোখ, নাক, মুখের ক্ষতি হয়। টেকনিক্যাল কমিটির পক্ষ থেকে একটা পত্র দেওয়া হয়েছে, তারা সেটা সংশোধন করবেন। বিশেষজ্ঞদের মত, এসব টানেলের ভেতর দিয়ে প্রবেশ করলে প্রত্যেকের ফলস সেফটির ধারণা তৈরি হতে পারে। এর প্রভাব আরও বেশি ক্ষতিকর। এগুলো দ্রুত বন্ধ করা উচিত।
কেমিক্যাল গুলো কোন ধরনের কেমিক্যাল ইউজ করে আমরা জানি না, এবং এই ধরনের কেমিক্যাল মানব শরীরে কিন্তু এই যে পরিষ্কার বলা আছে ক্যান কজ স্কিন, আই অর রেসপিরেটরি ইরিটেশন এবং ড্যামেজ করতে পারে। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যেটি আমি বললাম যে মানুষের ভিতরে একটা ভ্রান্ত ধারণা যে আমি এটাতে পাস করে গেলাম, আমার এখন যে 3 ফিট দূরত্ব বজায় না রাখলেও চলবে, আমার মাস্কটা খুলে ফেললেও হবে, আমার হাতটা ওয়াশ না করলেও চলবে। এই ধরনের একটা ভ্রান্ত ধারণা, আমরা তো সবাই ওর ভিতর দিয়ে ঢুকে গেছি। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে জীবাণুনাশক টানেল স্থাপনের কোনো নির্দেশনা দেয়া হয়নি। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এটি বন্ধ করে দিতে বলেছে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় ও করোনা একসঙ্গে দুই দুর্যোগ মোকাবেলার অভিজ্ঞতা ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানে তুলে ধরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্লোবাল সেন্টার অন অ্যাডাপশনের প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে যৌথভাবে নিবন্ধ লিখেছেন ক্লাইমেট ভালনারেবল ফোরামের চেয়ারপারসন শেখ হাসিনা। নিবন্ধে বলা হয়, ঘূর্ণিঝড় আম্পানে কালক্ষেপণের সুযোগ ছিল না, কিন্তু বাংলাদেশের আশ্রয় কেন্দ্রগুলো সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে তৈরি করা হয়নি। এতে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোভিড সংক্রমণের ঝুঁকির মধ্যে না ফেলে কিভাবে 24 লাখ মানুষকে ঘূর্ণিঝড় থেকে রক্ষা করা যায়। নিবন্ধে বলা হয়, বিশ্বজুড়ে কোভিড সরকারের আর্থিক সক্ষমতায় বড় চাপ তৈরি করেছে। তবে দীর্ঘমেয়াদী বাজেট ফ্রেমওয়ার্ক এবং জলবায়ু সহনশীল পরিকল্পনার মাধ্যমে দুর্যোগ মোকাবেলায় ভালোভাবে সাড়া দেওয়া সম্ভব বলে মনে করেন প্রধানমন্ত্রী। দেশে করোনায় গতকাল দুপুর পর্যন্ত 24 ঘন্টায় আরও 37 জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 746-এ। আর একদিনে 12,510টি নমুনা পরীক্ষায় নতুন 2,695 জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, করোনায় মৃত ব্যক্তিকে পারিবারিক কবরস্থানেই দাফন করা যাবে। বুধবার দুপুরের আগের 24 ঘন্টায় সারা দেশের 52টি ল্যাবে 12,510 নমুনা পরীক্ষা হয়েছে। নতুন 2,695 জনের করোনা শনাক্ত হওয়ায় দেশে মোট আক্রান্ত 55,140 জন। করোনায় মৃত্যু হয়েছে আরও 37 জনের, যাদের 28 জন পুরুষ ও 9 জন নারী। মৃতদের মধ্যে 19 জন ঢাকা বিভাগের, 13 জন চট্টগ্রাম বিভাগের, 2 জন রংপুর বিভাগের এবং সিলেট ও খুলনা বিভাগের 1 জন করে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করলেন 746 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.35%। হসপিটালে মৃত্যুবরণ করেছেন 31 জন, বাসায় মৃত্যুবরণ করেছেন 5 জন। এদিকে একদিনে সুস্থ হয়েছেন 470 জন। এ নিয়ে দেশে মোট 11,590 জন করোনা রোগী সুস্থ হলেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21%। শুধুমাত্র কথা বলার মাধ্যমেই করোনা ছড়াতে পারে, তাই সবাইকে আবারও মাস্ক ব্যবহারের আহ্বান জানান তিনি। নিয়ম অনুযায়ী মৃতদেহের সকল আনুষ্ঠানিকতা শেষে বডি ব্যাগ না পাওয়া গেলে পলিথিনে মুড়িয়ে নির্ধারিত স্থানে মৃতদেহ দাফন করা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, মৃত ব্যক্তির শরীর থেকে করোনা ছড়ায় না, তাই করোনায় মৃত ব্যক্তিকে পারিবারিক কবরস্থানেই দাফনের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার সংক্রমণ এড়াতে জনপ্রিয় হয়ে উঠছে বাইসাইকেল ও মোটরসাইকেলের মতো ব্যক্তিগত যানবাহন। ব্যবসায়ীরা বলছেন, 2 মাস বন্ধ থাকার পর দোকান খোলায় বিক্রি বেড়েছে আগের চেয়ে অনেক বেশি। বাইসাইকেল বিক্রি বেড়েছে 2 থেকে 3 গুণ। ক্রেতাদের সুবিধায় নগদ মূল্য ছাড় সহ কিস্তি সুবিধাও দিচ্ছে মোটরসাইকেল বিক্রেতারা। বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মনির হোসেন রাজধানীর বংশালে এসেছেন বাইসাইকেল কিনতে। আগে গণপরিবহনে অফিসে যাতায়াত করলেও এখন কিনতে চান সাইকেল। তার মতো একই উদ্দেশ্যে সাইকেলের দোকানে এসেছেন চাকরিজীবী নজরুল ইসলামও। আমাদের দেশে যেইভাবে গাড়ি চলে এইভাবে সাইকেল সেফ না, তারপরে এখন গণপরিবহন অ্যাভয়েড করার জন্য এখন নিতেছি। আগে কখনো সাইকেল ইউজ করি নাই, এই প্রথম নিতেছি। এখন মানুষ আর ওই সিঙ্গেল সিট আর নিতে পারতেছে না, অনেক মানুষ হেঁটে যাচ্ছে অফিস করার জন্য, যার জন্য এই সাইকেল নিতে আসছে। ব্যবসায়ীরা বলছেন, বর্তমানে দেশে সাইকেলে বাজার ছাড়িয়েছে 1,200 কোটি টাকা। নিজস্ব পরিবহনে ভাইরাস সংক্রমণের ঝুঁকি কম থাকায় ক্রেতারা ভিড় করছেন বেশি। আগে দোকানে গড়ে 8 থেকে 10টি সাইকেল বিক্রি হলো, এখন তা প্রায় 15 থেকে 20টি হয়েছে। লকডাউনের পরে যখন থেকে আমরা ওপেন করছি, আলহামদুলিল্লাহ খুব ভালো সাড়া পাচ্ছি। কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানুষ এখন খুবই সতর্ক থাকতে চায়, গণপরিবহনের মধ্যে সবার সাথে একসাথে যেতে চায় না। দ্যাটস ওয়াই তারা সাইকেলটাই খুব বেশি প্রিফার করছে। দোকানের পাশাপাশি অনলাইনেও বিক্রি হচ্ছে সাইকেল।
নিরাপদ বাহন হিসেবে সাইকেলের জনপ্রিয়তা থাকলেও বর্তমান পরিস্থিতিতে সে চাহিদা বেড়ে হয়েছে কয়েক গুণ। ক্রেতা সাধারণের মতে সাইকেলের সুফল শতভাগ পেতে দরকার আলাদা লেনের। অঘোষিত লকডাউনের পর বাইসাইকেলের মতো চাহিদা বেড়েছে মোটরসাইকেলের। 2 বছর আগে সরকার মোটরসাইকেল আমদানিতে শুল্ক ছাড় দেয়, পাশাপাশি দেশেও উৎপাদন বেড়েছে, দামও কমেছে আগের চেয়ে। লকডাউনে ক্ষতি পুষিয়ে নিতে দেয়া হচ্ছে মূল্য ছাড় সহ নানা সুবিধা। বাসে উঠলে দেখা গেছে করোনার অনেকটা রিস্ক থেকে যায়, তো হচ্ছে স্কুটি হইলে দেখা গেছে যে এই রিস্কটা থাকে না, আমি কমফোর্টভাবে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারতেছি। সরকার যাতে এই ব্যবস্থা নেন মোটরসাইকেলের ব্যবহারকারীগণ সহজ কিস্তিতে মোটরসাইকেল কিনতে পারেন এবং মানি মার্কেটে পর্যাপ্ত ফান্ড ফ্লো করা হয় যে যাতে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং নির্দিষ্ট আয়ের লোকজন তাদের ক্রয় ক্ষমতা হ্রাস না পায়। ব্যবসায়ীরা জানান শুধু রাজধানী নয়, ঢাকার বাইরেও বেড়েছে বাইসাইকেল ও মোটরসাইকেলের বিক্রি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউনাইটেড হাসপাতালের আইসোলেশন ইউনিটে আগুনে অ্যান্থনি পলের মৃত্যুতে গুলশান থানায় অবহেলাজনিত হত্যা মামলা করেছেন তার জামাতা রোনাল্ড নিকি গোমেজ। বুধবার রাতে করা এই মামলায় হাসপাতালের চেয়ারম্যান হাসান রাজা এবং ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রহমান খান সহ 8 জনকে আসামি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। 27 মে রাজধানীর অভিজাত এই হাসপাতালের আইসোলেশন ইউনিটে অগ্নিকাণ্ডে প্রাণ হারান এক নারী সহ 5 জন। পরে প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে এসির বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হয়। এই ঘটনায় গুলশান থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ। শ্বাসকষ্ট নিয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি আছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তবে তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান। সোমবার পুরনো অ্যাজমা সমস্যার কারণে সিএমএইচে ভর্তি হন প্রধান বিচারপতি। এখন তাকে হাসপাতালের কেবিনে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সেখান থেকেই তিনি দাপ্তরিক কাজ করছেন বলেও জানানো হয়েছে। মে মাসে চিকিৎসার জন্য তার ব্যাংকক যাওয়ার কথা ছিল, তবে বিশ্বব্যাপী করোনা সংক্রমণের প্রেক্ষাপটে সেখানে যেতে পারেননি তিনি। প্রাকৃতিক বন উজাড় বন্ধ হচ্ছে না খাগড়াছড়িতে। নির্বিচারে গাছ কাটা, বাণিজ্যিক বন সম্প্রসারণ, বিদেশি প্রজাতির গাছের বিস্তার বাড়িয়ে তুলছে প্রাকৃতিক বনের বিপন্নতা। এর প্রভাব পড়ছে পুরো পরিবেশের ওপর, প্রাণীকুলের পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষও। খাগড়াছড়ির পাহাড়ের অনেক জায়গাতেই চোখে পড়ে গাছ কাটার দৃশ্য। নির্বিচারে গাছ কাটার কারণে হুমকির মুখে পাহাড়ি বন। প্রাকৃতিক বনের বিপন্নতা বাড়িয়ে তুলেছে ফলদ বাগান তৈরি, জুম চাষ, বিদেশি প্রজাতির গাছের আগ্রাসন। আগে যেখানে আমাদের জুমগুলো 10-12 বছর ফেলে রেখে তারপরে চাষ করা হতো, এখন এই সুযোগ আর নাই। এখন আমাদেরকে হয়তো 1 বছর বা 2 বছর 3 বছরের মধ্যে একই জমে বারবার চাষ করতে হচ্ছে। বনজ সম্পদ এমনভাবে আহরণ করা হচ্ছে, আমাদের নানাভাবে প্রকৃতির ক্ষতি হচ্ছে। কিছু মানুষ নিজেদের স্বার্থে বনের ক্ষতি করলেও এর নেতিবাচক প্রভাব সুদূরপ্রসারী। বন ধ্বংস হওয়ায় বাড়ছে পাহাড় ধসের ঘটনা। আইনের উপর দিয়ে প্রতিনিয়ত সরকারি বনের গাছ এবং বেসরকারি পর্যায়ে বিশেষ করে সামাজিক বনায়নের গাছ, অশ্রেণীভুক্ত বনাঞ্চল যেটাকে আনক্লাসড ফরেস্ট হিসেবে 1900 হিল ট্র্যাক্ট ম্যানুয়ালে বলা হয়েছে, সেই বনগুলোর কর্তৃত্ব নিয়ে একটা প্রশ্ন আছে এবং এই কর্তৃত্বহীনতার কারণে এখানে প্রতি বছর অবাধে বন ধ্বংস হচ্ছে। বনাঞ্চলের ক্ষতির সবচেয়ে বড় শিকার প্রাণীকুল। বিচরণ ক্ষেত্র সংকুচিত হয়, বিলুপ্তির মুখে অনেক প্রজাতি। দীর্ঘ অনেক বছর ধরে আসলে গাছপালা কেটে ফেলা হচ্ছে, বন ধ্বংস করা হচ্ছে, যার কারণে আগে যে পাখিগুলো দেখা যেত এখন আর ওই ধরনের পাখি দেখা যাচ্ছে না। অনেক পাখি এখন হুমকির মুখে। প্রাকৃতিক বন রক্ষায় গাছ পাচার রোধের ওপরে জোর দেওয়ার কথা জানিয়েছে বন বিভাগ। বন বিভাগ বিভিন্ন স্টেশন এবং রেঞ্জের মাধ্যমে এবং স্থানীয় যেই প্রশাসন আছে, বিশেষ করে পুলিশ প্রশাসন এবং অন্যান্য যেই সংস্থা আছে, তাদের যৌথ সহযোগিতায় এই অবৈধ কাঠ পাচার রোধ করে যাচ্ছে এবং এই চেষ্টা অব্যাহত আছে। খাগড়াছড়িতে সংরক্ষিত বনের পরিমাণ 6000 একর এবং অশ্রেণীভুক্ত বনের আয়তন প্রায় 2,63,000 একর। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে জর্জ ফ্লয়েড হত্যায় জড়িত 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের করা হয়েছে। যে কর্মকর্তা ফ্লয়েডের ঘাড়ে হাঁটু চেপে ধরেছিলেন তার বিরুদ্ধে 2য় ডিগ্রির হত্যার অভিযোগ এবং ঘটনাস্থলে থাকা অন্য 3 জনের বিরুদ্ধে হত্যার সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। বুধবার মিনেসোটার অ্যাটর্নি জেনারেল কিথ এলিসন আনুষ্ঠানিকভাবে এই অভিযোগের ঘোষণা দেন। এদিকে ফ্লয়েড হত্যার প্রতিবাদের 9ম দিনের মতো বিক্ষোভ হলেও কমেছে সহিংসতা।
জর্জ ফ্লয়েড হত্যার বিচারের দাবিতে প্রথম জনসম্মুখে তার ৬ বছরের মেয়ে গিয়ান্না। বাবার নৃশংস মৃত্যু বুঝতে পারলেও প্রকাশের ভাষা নেই তার। মিনেপোলিস সিটি হলে এক সংবাদ সম্মেলনে গিয়ান্নার সঙ্গে ছিলেন মা রোজি ওয়াশিংটনও। মেয়ের বড় হওয়া, গ্র্যাজুয়েট হওয়া দেখবে না ফ্লয়েড। মেয়ের জন্য এখানে এসেছি। আমি ফ্লয়েডের হত্যার বিচার চাই। সে খুব ভালো একজন মানুষ ছিল। মিনেসোটা ও নিউ ইয়র্কের পাশাপাশি বড় প্রতিবাদ সমাবেশ হয়েছে ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলস, ফিলাডেলফিয়া, আটলান্টা ও সিয়াটলে। আমরা হয়তো জানি না এদেশে বর্ণবাদের নামে কত অন্যায় হচ্ছে। অনেক আগে থেকেই এসব হয়ে আসছে। ফ্লয়েডের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। কারফিউ কোনো সমাধান না। আমরা ঘরে ফিরে গেলেই কি হত্যাকাণ্ড বন্ধ হবে? আমরা ব্রেয়ন্না টেইলরের হত্যা দেখেছি, ফ্লয়েডের হত্যা দেখেছি, আর কত। যুক্তরাষ্ট্রের বেশিরভাগ জায়গায় শান্তিপূর্ণ বিক্ষোভ হলেও কোথাও কোথাও পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে আন্দোলনকারীদের। কারফিউ অমান্য করে সড়কে বিক্ষোভ করেছে নিউ ইয়র্কবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছোড়া হয়েছে টিয়ার গ্যাস। ৬ জুন থেকে সিয়াটলের রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে বিক্ষোভে সহিংসতাকে আত্মধ্বংসাত্মক বলে মন্তব্য করেন পোপ ফ্রান্সিস। ফ্লয়েডের মর্মান্তিক মৃত্যুর পর কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রে অস্থিরতা চলছে। এটি উদ্বেগের বিষয়। বর্ণবাদের মতো পাপ সহ্য করতে পারি না। এখান থেকে চোখ সরিয়ে নেওয়াও সম্ভব নয়। তবে সহিংসতায় কিছুই অর্জিত হয় না, এতে শুধু ক্ষতিই হয়। ওয়াশিংটন ডিসিতে সক্রিয় আছে ১৬০০ সেনা। তারা উচ্চ সতর্ক অবস্থায় আছে বলে জানিয়েছে পেন্টাগন। ওয়াশিংটন ডিসি ছাড়াও অন্তত ২৩টি অঙ্গরাজ্যে সক্রিয় ন্যাশনাল গার্ডের সদস্যরা। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদের সর্বশেষ অবস্থা জানাতে এবার যুক্তরাষ্ট্রের ওকলাহোমা থেকে যোগ দিচ্ছেন প্রবাসী সাংবাদিক আসমা মিতা। আসমা, আপনাকে স্বাগত জানাচ্ছি। যুক্তরাষ্ট্রের বিক্ষোভের গতিবিধিতে আসলে কোন বিষয়গুলো সামনে আসছে এবং বিশ্লেষকরা এই বিষয়ে কি বলছেন? দেখুন, মার্কিনদের সম্পর্কে একটা সাধারণ কথা আমরা সবসময় বলি এবং সেটি খুব একটা মিথ্যে নয়। সেটি হচ্ছে যে এখানকার মানুষ খুব আত্মকেন্দ্রিক একটি সমাজে বসবাস করে, যারা কেবল নিজের কাজ নিয়ে অনেক বেশি থাকে এবং যেই ঘটনা বা ইস্যু তাকে ব্যক্তিগতভাবে আক্রান্ত না করে সেই ঘটনা তারা সাধারণত মন্তব্য কম করেন বা বের হন কম, বা সেই ঘটনার উপরে ঝাঁপিয়ে পড়া যাকে বলি, যেটি আমাদের দেশে আমরা দেখি, সেই ধরনের বহিঃপ্রকাশ তারা কম করেন। কিন্তু জর্জ ফ্লয়েডের এই ঘটনা কিন্তু সেই সব ধারণা ভেঙে দিয়েছে। এই একটি ঘটনা পুরো দেশের মানুষ ঘর থেকে বের করেছে। বিশেষ করে এখন যে একটা সময় যাচ্ছে সারা বিশ্বের উপর দিয়ে, আর মার্কিন যুক্তরাষ্ট্র তো সেই কোভিড এর কারণে সবচেয়ে বেশি আক্রান্ত দেশ, যেখানে সবার ঘরে থাকবার কথা। এরকম একটি সময়ও কিন্তু কেউ ঘরে বসে নেই, সবাই ঘর থেকে বেরিয়ে গেছে। প্রথম কয়েকদিনে দেখা গিয়েছে সবাই বড় বড় শহরগুলো থেকে মানুষ বের হয়েছে, প্রতিবাদ জানিয়েছে, সমাবেশ করেছে, নানানভাবে এই ঘটনার বিচার দাবি করে এসছে। কিন্তু সেটি এখন বড় শহরের মধ্যে আর সীমাবদ্ধ নেই। ছোট ছোট শহরে অলিতে গলিতে এই প্রতিবাদ এখন ছড়িয়ে পড়েছে। বর্ণবাদ যে এই দেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে, তার বিরুদ্ধে আসলে মানুষের এই সত্যার প্রতিবাদ। এটি কেবল জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডের বিচারই নয়, বরঞ্চ ওই সমাজের ভেতরে যে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে বর্ণবাদ, সেটি থেকে বের হবার জন্য মূলত সবাইকে আহ্বান জানানো হয়েছে। এবং ব্ল্যাক ম্যাটার্স কেন বারবার বলা হচ্ছে এই কারণেই যে অতীতে বিভিন্ন সময়, ইতিহাসের বিভিন্ন সময় তারা যেভাবে বঞ্চিত হয়েছে, নিগৃহীত হয়েছে, সেই ইতিহাস যেন বারবার পুনরাবৃত্তি না হয়, এই ঘটনাগুলো যেন পুনরাবৃত্তি না হয়, সেজন্যই আসলে এমনটি করা হচ্ছে। এবং এই ঘটনার এই প্রতিবাদে কিন্তু সর্বস্তরের মানুষ একাত্মতা জানিয়েছেন। এমনকি পুলিশ সদস্যরা এই ঘটনার সঙ্গে জড়িত থাকলেও কিন্তু অনেক পুলিশ সদস্যকে দেখা গিয়েছে তারা এই ঘটনায় প্রতিবাদকারীদের সাথে একাত্মতা জানিয়েছে এবং তারাও বলেছেন তারা যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিচার চান। জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদের বিষয়ে সর্বশেষ অবস্থা জানাচ্ছিলেন আমাদের প্রবাসী সাংবাদিক আসমা মিতা। নিয়ন্ত্রণে আসছে না বিশ্বে করোনা ভাইরাসের সংক্রমণ। একদিনে মারা গেছেন আরও ৪,৯২৭ জন। নতুন আক্রান্ত ১,২১,০০০। এ নিয়ে ৩,৮৬,০০০ ছাড়ালো মৃত্যুর সংখ্যা। মোট আক্রান্ত ৬৫ লাখ। বুধবার সবচেয়ে বেশি মৃত্যু এবং আক্রান্ত ব্রাজিলে। ২৪ ঘন্টায় মারা গেছেন ১,২৬৯ জন। আক্রান্ত ২৭,৩১২ জন। এরপরেই ১,০৮৪ জনের মৃত্যু যুক্তরাষ্ট্রে। এছাড়া মেক্সিকোতে ৪৭০, যুক্তরাজ্যে ৩৫৯,
রাশিয়ায় 178 এবং পেরুতে 127 জনের মৃত্যু হয়েছে। স্পেনে সংক্রমণ কমে এলেও যে দেশ জুড়ে জরুরি অবস্থা 21 জুন পর্যন্ত বহাল রাখার জন্য ভোট দিয়েছেন দেশটির আইন প্রণেতারা। এদিকে চীনে আবার 5 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। হাইতিতে ভাইরাসের সংক্রমণ বাড়ায় উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দেশটিতে এই পর্যন্ত 48 জনের মৃত্যু এবং 2500 রোগী শনাক্ত হয়েছে। ভারতে 24 ঘন্টায় করোনায় মৃত্যু এবং আক্রান্তের রেকর্ড হয়েছে। আরও 259 জন সহ মোট প্রাণহানি ছাড়িয়েছে 6000। আক্রান্ত আরও 9578 জন। আর এই ছিল এখনকার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।